আসসালামু আলাইকুম। আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন হুম্মাম কাদের ও হাসিনুর। ব্যারিস্টার রুমিনকে শোকজ, সশরীরে হাজির হওয়ার নির্দেশ। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা দরকার সিইসি। তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম সেতে উধাও বাইকার এখনও শনাক্ত হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন হুম্মাম কাদের ও হাসিনুর। আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জেআইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তার বিচার আজ শুরু হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের পর প্রথম দিনে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন হুম্মাম কাদের চৌধুরী ও সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। প্যানেলের বাকি ২ সদস্য বিচারপতি শফিউর আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন ট্রাইব্যুনালের এই আদেশের পর প্রসিকিউটর শাইখ মাহাদি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। ৫টি চার্জ গঠন করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি আরও বলেন, জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারটিতে আয়নাঘরে বিভিন্ন সময়ে প্রায় ২৬ জনকে গুম করে রাখা হয়েছিল। তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এসবের ভিত্তিতেই শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে এই চার্জ গঠন করে আদালত। আমরা প্রসিকিউশনের পক্ষে ৪০ জনেরও বেশি সাক্ষীর নাম জমা দিয়েছি। এ মামলায় ৩ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী। এছাড়া পলাতক বশ আসামির ৫ জনই ডিজিএফআই-এর মহাপরিচালক বা ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন বিভিন্ন মেয়াদে। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল অবসর সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল অবসর সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল অবসর আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল অবসর হামিদুল হক। বাকিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারেক আহমেদ সিদ্দিকী, ডিজিএফআই-এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসর মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবির আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল অবসর মুকসুরুল হক। গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে জেআইসি সেলে সরকার বিরোধী ঘরনার লোকদের কিভাবে তুলে নিয়ে গুম রেখে নির্যাতন করা হতো সেসব ভয়াবহ বর্ণনা দেন তিনি। একই সঙ্গে ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের বীভৎসতা সামনে আনেন। শুনানি শেষে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটরে। এর পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেওয়া হয়। ব্যারিস্টার রুমিনকে শোকজ, সশরীরে হাজির হওয়ার নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা সৃষ্টি করার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বাতন্ত্র্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে। রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শর্মিন আক্তার জাহান স্বাক্ষরিত নোটিশে আগামী ২২ জানুয়ারির মধ্যে অথবা তৎপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, ১৭ জানুয়ারি শনিবার বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে বৃহৎ স্টেজ নির্মাণ এবং ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন। তিনি সেখানে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, যা আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দেন। এতে স্বাতন্ত্র্য প্রার্থী রুমিন ফারহানা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করেন।
এক পর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনব না। এ সময় তার অন্য কর্মীরাও মারমুখী আচরণ করেন। নোটিশে উল্লেখ করা হয়, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়াতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়াতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের সহপ্রধানমন্ত্রী মাওলানা জুনায়েদ আল হাবিব। বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেছে। জেলা প্রশাসক চিঠি দেওয়ার বিষয়টি আমাদের দেশকে নিশ্চিত করেছেন। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা দরকার সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সবার সহায়তা দরকার। তারা চান সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বাতিলের আদেশের বিরুদ্ধে টানা 9 দিনের আপিল শুনানি শেষে আপিলকারী আইনজীবীদের উদ্দেশ্যে বলেন সিইসি। তার সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন। নাসির উদ্দিন বলেন, আপিল নিষ্পত্তি করতে আপনারা সুন্দরভাবে সহায়তা করেছেন। এটা শেষ সহায়তা নয়। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা দরকার, সেই সহায়তা চাই। সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক এই প্রত্যাশা জানান সিইসি। তিনি বলেন, আমাদের কিছু কার্যক্রমে আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটের বিষয়টা আমরা কিভাবে ছেড়ে দিয়েছি এটা আপনারা দেখেছেন, কারণ আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। সে বিষয়ে আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না। তারেক রহমানের গাড়িতে রহস্যময় খাম সেতে উধাও বাইকার এখনও শনাক্ত হয়নি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ওই মোটরসাইকেল আরোহীকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত আনুমানিক 12:15টার দিকে তারেক রহমান তার কার্যালয় থেকে গাড়ি করে বাসায় ফেরার সময় গুলশানের 65 নম্বর সড়কে পৌঁছলে এ ঘটনা ঘটে। ওই সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। একটি মোটরসাইকেলে আসা ব্যক্তি হঠাৎ করে গাড়ি বহের ভিতরে ঢুকে তার গাড়ির গায়ে স্কচটেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এতে গাড়ি বহের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর গুলশান থানার পুলিশ নিজেরাই থানায় একটি সাধারণ জিডি করে এবং স্বতঃস্ফূর্তভাবে তদন্ত শুরু করে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে যায়। কী উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ জানায়, ঘটনার স্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে সাদা রঙের হিরো হাঙ্ক মডেলের একটি মোটরসাইকেলে একজনই আরোহী ছিলেন। তিনি 65 নম্বর সড়কে তারেক রহমানের গাড়ির কাছে এসে গতি কমান এবং খামটি লাগিয়ে আমেরিকান ক্লাবের দিকে চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় মোটরসাইকেল আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ আরও জানায়, ঘটনার সময় গাড়ি বহের সঙ্গে বিএনপির নিজস্ব নিরাপত্তা দল সিএসএফ উপস্থিত ছিল। তবে বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় আলাদাভাবে কোনো জিডি করা হয়নি। পুলিশ বিষয়টি জানার পর নিজেরাই আইনগত প্রক্রিয়া শুরু করে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার ড রৌনক আলম বলেন, ঘটনাটি তদন্তাধীন। খামে কি ছিল বা কি লেখা ছিল সে বিষয়ে পুলিশ অবগত নয়। খামটি বর্তমানে সিএসএফের কাছে রয়েছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্ত করার চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশ সহ বিশ্বের সকল আপডেট সংবাদগুলো সবার আগে সবসময় এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।